ওয়েলকাম টু ইজি লার্নিং। ভারতের জনসংখ্যা এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা যেন একটা দেশের ভেতরেই আর একটা গোটা পৃথিবী। তো আজ আমরা এই বিশাল জনসংখ্যার পেছনের গল্পটা একটু বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। একবার ভেবে দেখুন তো ব্যাপারটা, গোটা পৃথিবীর মোট যে জমি তার মাত্র 2.4% হল ভারত। অথচ এখানেই বাস করে সারা বিশ্বের প্রায় 17.5% মানুষ। মানে এই দুটো ছবির পার্থক্যটাই আসলে ভারতের জনসংখ্যার বিশালতার প্রথম ঝলক। তো চলুন প্রথমেই এই বিশাল সংখ্যার আসল মাপটা একটু বোঝার চেষ্টা করা যাক। আমরা যে বলছি দেশের মধ্যে এক বিশ্ব, এই কথাটা আসলে কতটা সত্যি। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে বাস করত 121 কোটিরও বেশি মানুষ। মানে সেই সময়ে গোটা বিশ্বের জনসংখ্যার 17%-ও বেশি লোক ভারতেই ছিল। সংখ্যাটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, তাই না? কিন্তু প্রশ্ন হল, এই যে 121 কোটি মানুষ, তারা কি সারা দেশে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, নাকি কিছু জায়গায় ভিড়টা অনেক বেশি আর কিছু জায়গায় বেশ কম? চলুন ভারতের এই অসম ভূচিত্রটা একটু কাছ থেকে দেখা যাক। এই বৈষম্যটা দেখুন। একদিকে উত্তরপ্রদেশ, যেখানে জনসংখ্যা প্রায় 199 মিলিয়ন, মানে প্রায় গোটা ব্রাজিল দেশের সমান। আর অন্যদিকে দেখুন সিকিমের মতো একটা পাহাড়ি রাজ্য, যেখানে থাকে মাত্র 0.6 মিলিয়ন মানুষ। একেবারে আকাশ পাতাল তফাত। আরও অবাক করার মতো ব্যাপার হল, ভারতের প্রায় অর্ধেক মানুষই বাস করে মাত্র এই 5টা রাজ্যে: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ আর অন্ধ্রপ্রদেশ। এর থেকেই পরিষ্কার বোঝা যায় যে জনসংখ্যার চাপটা দেশের সব জায়গায় একদমই সমান নয়। আচ্ছা, এই যে অসম বণ্টন, এটাকে আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে। সেটা হলো পপুলেশন ডেন্সিটি বা জনসংখ্যার ঘনত্ব। সোজা কথায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে সেটাই জনসংখ্যার ঘনত্ব। মানে এটা আমাদের বলে দেয় যে কোন এলাকাটা কতটা ঘিঞ্জি। এই মানচিত্রটা দেখুন, যে জায়গাগুলোর রং যত গাঢ় সেই জায়গাগুলো তত বেশি জনবহুল। যেমন ধরুন, বিহারের মতো সমতল রাজ্যে প্রতি বর্গ কিলোমিটারে থাকে 1102 জন মানুষ। অথচ অরুণাচল প্রদেশের মতো পাহাড়ি এলাকায় সেই সংখ্যাটা মাত্র 17। আসলে একটা জায়গার ভূখণ্ড আর জলবায়ুই এই বিশাল পার্থক্যের মূল কারণ। জনসংখ্যা তো আর এক জায়গায় স্থির থাকে না, তাই না? এটা সময়ের সাথে সাথে বদলায়। চলুন এবার দেখি ভারতের জনসংখ্যা বৃদ্ধির গল্পটা ঠিক কেমন। এখানেও কিন্তু একটা বেশ মজার ব্যাপার আছে। মাত্র 60 বছরে কি অসাধারণ পরিবর্তন! ভাবুন, 1951 সালে জনসংখ্যা ছিল 361 মিলিয়ন, আর 2011 সালে সেটা বেড়ে দাঁড়ালো 1210 মিলিয়নে, মানে প্রায় 3 গুণেরও বেশি। এই বৃদ্ধিটা ছিল সত্যি অবিশ্বাস্য রকমের দ্রুত। কিন্তু এখানেই হলো আসল চমকটা। মোট জনসংখ্যা হুহু করে বাড়লেও জনসংখ্যা বৃদ্ধির যে হার বা রেট, সেটা কিন্তু আসলে কমছে। যেমন 1981 সালে যে হার ছিল 2.22%, সেটা 2011 সালে কমে দাঁড়িয়েছে 1.64%। তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে, তাই না? যে বৃদ্ধির হার যদি কমেই যায়, তাহলে জনসংখ্যা এত বাড়ছে কেন? এটা তো একটা ধাঁধার মতো শোনাচ্ছে। এর উত্তরটা হলো বেস পপুলেশন ইফেক্ট। ব্যাপারটা খুব সহজ। ভারতের জনসংখ্যাটাই এত বিশাল যে তার উপর একটা ছোট শতাংশের বৃদ্ধিও মোট সংখ্যার দিক থেকে উঞ্চুম বড় হয়ে দাঁড়ায়। ভাবুন তো, 90-এর দশকে বৃদ্ধির হার কমা সত্ত্বেও প্রায় 182 মিলিয়ন নতুন মানুষ যোগ হয়েছিল। জনসংখ্যা কিন্তু শুধু জন্মমৃত্যুর কারণেই বদলায় না। মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তখনও কিন্তু দেশের জনসংখ্যার মানচিত্রটা বদলে যায়। চলুন ভারতের এই বিশাল অভ্যন্তরীণ স্থানান্তর বা মাইগ্রেশনের গল্পটা একটু শোনা যাক। দেখুন, ভারতে বেশিরভাগ মাইগ্রেশন হয় গ্রাম থেকে শহরের দিকে। এর পিছনে দুটো শক্তি কাজ করে। একদিকে গ্রামের দারিদ্র্য আর বেকারত্বের মতো পুশ ফ্যাক্টরগুলো মানুষকে গ্রাম ছাড়তে বাধ্য করে, আর অন্যদিকে শহরের ভালো চাকরি আর উন্নত জীবনযাত্রার পুল ফ্যাক্টরগুলো তাদের আকর্ষণ করে, মানে টেনে আনে। এই যে গ্রাম থেকে শহরে আসা স্রোত, এর ফলেই ভারতের শহরে জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে। দেখুন, 1951 সালে যেখানে মাত্র 17.3% মানুষ শহরে থাকত, 2011 সালে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 31.8%।
মানে মাত্র ৬০ বছরে শহরের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, সব শেষে চলুন ভারতের জনসংখ্যার সেই অংশটার দিকে তাকাই যাদের হাতেই রয়েছে দেশের ভবিষ্যৎ, মানে ভারতের তরুণ প্রজন্ম। এটাই কিন্তু একাধারে ভারতের সবচেয়ে বড় সম্পদ, আবার সবচেয়ে বড় চ্যালেঞ্জও বটে। একবার কল্পনা করুন, ভারতের মোট জনসংখ্যার প্রায় 1/5 হল 10 থেকে 19 বছর বয়সী কিশোর-কিশোরী। এই যে বিশাল তরুণ শক্তি, তারাই কিন্তু ভারতের ভবিষ্যতের মূল চালিকা শক্তি হতে পারে। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে গেলে আমাদের কিছু বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এই তরুণদের সঠিক পুষ্টির খুব দরকার, কিন্তু অনেকেই সেটা পায় না। বিশেষ করে কিশোরী মেয়েদের মধ্যে রক্তাল্পতার সমস্যাটা ভয়াবহ। তাই তাদের জন্য ভালো শিক্ষা আর স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করাটা এখন সবচেয়ে জরুরি। একটা কথা আছে না, তারাই ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। যদি আমরা আজ এই তরুণ প্রজন্মের স্বাস্থ্য আর শিক্ষায় ঠিকমতো বিনিয়োগ করতে পারি, তাহলে তারাই একদিন ভারতকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাই আমাদের আজকের আলোচনার শেষে এই বড় প্রশ্নটাই থেকে যায়, ভারত কিভাবে তার এই বিশাল তরুণ জনগোষ্ঠীকে একটা বোঝা না ভেবে তার সেরা সম্পদে পরিণত করতে পারে। এই প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে ভারতের ভবিষ্যৎ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইজি লার্নিং ফর মোর লার্নিং।